অন্য আরো প্রশ্নে যেতে চাই। এরপরের প্রশ্ন কে করতে চাও? আমাদের সমাজে অনেক অটিস্টিক বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরকে দেখা যায় যাদের সমাজে বোঝা মনে করা হয়। ইনফ্যাক্ট মাঝে মাঝে তাদের বাবা মাও তাদেরকে বোঝা মনে করে, যার ফলে তাদের খাবার বা স্বাস্থ্যের প্রতি বাবা মা ততটা খেয়াল রাখে না। এ ধরনের শিশুদের জন্য সরকার কি কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? অর্থাৎ বিশেষ, আমরা প্রতিবন্ধী শব্দটাও এখন আর ব্যবহার করতে চাই না, আমরা চ্যালেঞ্জড বলি বা আমরা স্পেশাল চাইল্ড বলি। যে বিশেষ শিশুরা রয়েছেন আমাদের সমাজে রয়েছে, যাদের অভিভাবকরা রয়েছেন অনেকে সচেতন না এবং মনে করেন যে এদের শিশুর পুষ্টি বাড়ন্ত শরীর বা এই সমস্ত কিছু নিয়ে আমাদের চিন্তার কোনো কারণ নেই। তাদের ব্যাপারে সরকার কি ভাবছে সেটি আমরা জানতে চাই, নিশ্চয়ই জানতে চাইবো। ওরও একটা প্রশ্ন আছে, একটু প্রশ্নটা নিয়ে নিই। আর কারো প্রশ্ন আছে কিনা হাত তুলে রাখো। আমাদের চারপাশে অনেক রোড সাইড ফাস্টফুডের দোকান দেখা যায়, সেগুলো স্লো পয়জন হিসেবে আমাদের দেহে ধীরে ধীরে বিষক্রিয়া শুরু করে, ফলে বিভিন্ন ধরনের রোগ বিস্তৃত আকারে ছড়িয়ে পড়ছে। এখন আমার প্রশ্ন হলো, বিশুদ্ধ খাবার সরবরাহে খাদ্য সংস্থা আমাদের কিভাবে এনশিওর করবে? মোট কথা হচ্ছে যে তুমি যেটা বলছো সেটা তো আসলে শহরাঞ্চলের সমস্যা, যে খুব ফাস্ট ফুড খাওয়া হয়ে যাচ্ছে, যেটি বলছিলেন রাহিমা সুলতানা রিতা, ইনস্ট্যান্ট নুডলস, তাই তো? তার পাশাপাশি আসলে বিভিন্ন রকমের বিষাক্ত খাবারও আমাদের শরীরে আসছে। আমরা আসবো এই প্রশ্নটিতে। আরও কয়েকটা প্রশ্ন একটু নিয়ে নিই। আমাদের দেশে শিশু খাদ্যের বেশিরভাগ বিদেশ থেকে আসে, যা অত্যন্ত ব্যয়বহুল। এগুলো কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারের মা বাবারা তাদের সন্তানদের দিতে পারে না, যার কারণে সেই সন্তানরা অপুষ্টির শিকার হয়। তো সেই সকল অপুষ্টিজনিত যে শিশুরা, তাদের জন্য সরকারের উদ্যোগ কি? অনেক ধন্যবাদ। আমরা একটু আলোচনা শেষ করে নিই। আমি যেই প্রশ্নটি নিয়ে যেতে চাই অ্যাডভোকেট কামরুল ইসলাম, সেটি হচ্ছে যে স্পেশাল চাইল্ডরা রয়েছে, যে চ্যালেঞ্জ বাচ্চারা রয়েছে, তাদের জন্য আমরা আসলে কতটা ভাবছি। আমি ওই কথাটার উত্তর দিচ্ছি। এখন আসলে প্রতিবন্ধী শিশুদের জন্য বর্তমান সরকার সবচেয়ে বেশি চিন্তা করছেন। এমন প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে, প্রতিবন্ধীদের স্কুল করা হচ্ছে, প্রতিবন্ধীদের সব রকম সুযোগ সুবিধা বা সব তাদেরকে সমাজে ঠিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য যত রকম সুযোগ সুবিধা বা ব্যবস্থা করা, সেটা সরকার করছে। কিন্তু একটি বিষয় সেটি হলো যে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রেই স্কুল তৈরি হয়েছে বা তাদের জন্য যে স্পেশাল এডুকেশন সেটা তৈরি হয়েছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে তাদের পুষ্টিমানেরও দরকার আছে, কোনো কোনো ক্ষেত্রে তাদের বিশেষ খাবারেরও দরকার আছে, খাদ্য তালিকার দরকার আছে, সেটা কি আপনারা ভাবছেন কিনা? সচেষ্ট এবং একেবারে দরিদ্র প্রতিবন্ধী শিশুদের যাতে নাকি পুষ্টিকর খাবার দেওয়া যায়, তার জন্য কিন্তু প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করা হয়েছে। আর আমার এই মেয়েটার যে প্রশ্ন করলেন, যেটা যে বিদেশ থেকে যে সমস্ত দুধ আসে বড়দের জন্য, সেটা আমাদের দরিদ্র মানুষের জন্য সেটা আসে না। সরকার কিন্তু এই দরিদ্র মায়েদের জন্য চিন্তা ভাবনা করছেন। গর্ভধারণের 6 মাস পূর্বে থেকে সন্তান জন্ম হওয়ার পরও 6 মাস পর্যন্ত মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছে দরিদ্র পরিবারের জন্য, দরিদ্র মাতাদের জন্য। এই ব্যবস্থা কিন্তু বর্তমান সরকার করছে, অতীতে এটা ছিল না। আমি একটু আপনার কথা সূত্র ধরে একটু ডক্টর শফিকুল আলম সরকারের কাছে একটি প্রশ্ন করতে চাই। যে প্রশ্নটি করা হয়েছে যে বেশিরভাগ শিশু খাদ্য আসে বিদেশ থেকে এবং তার ফলে সেটির অভাবে অনেক অপুষ্টিতে ভুগছে, এটি কি ঠিক? এই ধারণাটা কি ঠিক? সম্পূর্ণ অমূলক। এটা আসলে বিদেশে খাবার দেখলেই যে মনে হয় পুষ্টি মানের অনেক উন্নত, তা না। আমাদের দেশে দেশীয় যে সমস্ত খাবার আছে সে দিয়েও আমরা আমাদের পুষ্টির চ্যালেঞ্জ, অপুষ্টিহীনতা চ্যালেঞ্জ মোকাবিলা করি। মানে বিদেশি শিশু খাদ্যের উপর নির্ভর করার কোনো দরকারই নেই। আমাদের সাথে তো পুষ্টিবিদ আছেন। উনি যে আমার বোন যে প্রশ্নটা করছে যে মানে ভ্যান্ডার ফুড, যেটা আর কি রাস্তাঘাটে যে খাবার, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বলবো যে এই ব্যাপারে আমাদের অনেক সচেতন হতে হবে। এটা হচ্ছে যে এই খাবারের মাধ্যমে বিশেষ করে কমিউনিকেবল ডিজিজ, যেমন হচ্ছে সেই ডায়রিয়া, আমাশা, হেপাটাইটিস, এই সমস্ত টাইফয়েড ফিভার, এগুলা হয়, ট্রান্সমিট করে। সুতরাং এই ব্যাপারে তোমাদের অনেক কিছু সজাগ দৃষ্টি রাখতে হবে। এই ব্যাপারে খাওয়ার জন্য আমাদের সাবধানতা, কেয়ারফুল হতে হবে এবং গভর্নমেন্ট থেকে একটা মানে প্রোগ্রাম নেওয়া উচিত। এই সমস্ত যে সমস্ত ফুড ভ্যান্ডার আছে রাস্তাঘাটে, যে এদিকে কন্ট্রোল করা হয়, এদের কোয়ালিটি যাতে মেনটেন হয় সেদিকে যথেষ্ট নজর দেওয়া উচিত। তাহলে আমাদের দেশে আমি একটা জিনিস বলি, মা যদি পুষ্টি পায়, তোমাদের মায়েরা যদি পুষ্টি পায় মোটামুটি, তাহলে কিন্তু মায়ের দুধের বিকল্প কোনো কিছু নেই। মায়ের দুধ কিন্তু এই যে সমস্ত দুধ, সেই সমস্ত থেকে অনেক পুষ্টিকর। মায়ের দুধের বিকল্প কোনো। একটু আয়েশা সিদ্দিকা আপনাকে চট করে বলতে বলবো, যেটি বলছিলেন ডক্টর শফিকুল আলম, যে আমাদের দেশীয় খাবারের মধ্যে অনেক পুষ্টি আছে। আচ্ছা,
এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় যিনি বললেন যে মায়ের পুষ্টির ব্যাপারে, আসলেই তো পুষ্টিটা শুরুই সেখান থেকে। একজন মা যদি আমাদের শুধুমাত্র দেশীয় খাবারই খায়, কি ধরনের খাবার সেটা যদি চট করে ওদেরকে একটু জানিয়ে দেন। একজন মা যদি সকালের যদি উনি নাস্তার মধ্যে যে আমাদের রুটি, আমরা যে হাতে বানানো যে রুটি আছে, সেই রুটি, একটা ডিম সিদ্ধ, একটু সবজি, এতটুকু তো পুরো ব্যালেন্স নিউট্রিশন ওনার হলো। আমাদের দেশে যে সিম্পল যে ফলমূলগুলো আছে, আমলকি আছে, পেয়ারা আছে, আমড়া আছে, জাম্বুরা আছে, প্রত্যেকটা সিজনই কিছু না কিছু ফল আছে এবং প্রত্যেকটা ফলই কিন্তু সেই ভিটামিন ক্যারি করে এবং মিনারেলসও ক্যারি করে, যা মায়ের জন্য প্রয়োজনীয়। এবং আমরা আলাদা করে যেটা সাপ্লিমেন্ট নেই সেটারও কিন্তু প্রয়োজন পড়ে না, যদি মা নিয়ম করে সারাদিনে 3 থেকে ফ্রিকোয়েন্ট মিল নেয়, 6 থেকে 7 বার ফ্রিকোয়েন্ট মিল নেবে, 3টা মেজর মিল, 3 থেকে 4টা স্ন্যাক্স নেবে। সেই স্ন্যাক্স খুবই অল্প অল্প করে, কিছুই না, সেই স্ন্যাক্স একটা বিস্কিটের সাথে যদি আমি একটা দেশীয় ফল নিই তাতেও চলবে। আমি বলি না যে শুধু শহরের মধ্যে অনেক বেশি খাবার পাওয়া যাচ্ছে, হ্যাঁ, আর গ্রামের মধ্যে পাওয়া যাচ্ছে না, গ্রামের মধ্যেও অনেক ফল আছে। আমি আপনাকে এই জায়গাটা একটু থামাবো, থামিয়ে ওদের কাছে একটা ছোট্ট প্রশ্নের উত্তর নিয়ে বিরতিতে যাব। সেটি হলো, সমস্যা অন্য জায়গায়। রুটি খেতে বেশি ভালো লাগে না স্যান্ডউইচ? তাহলে এই রুটির বদলে স্যান্ডউইচ আমাদের জায়গা করে নিচ্ছে। কি করে সেই জায়গা থেকে বের হয়ে আসা যায় সেই ব্যাপারে রাহিমা সুলতানা রিতার কাছ থেকে শুনবো। তবে একটা বিরতির সময় হয়ে গেছে, ছোট্ট বিরতি, প্রজন্ম সংযোগে, এবং ফিরে আসছি এক্ষুনি। প্রজন্ম সংযোগে আরও একবার ফিরে এলাম, সঙ্গে আছেন নিশ্চয়ই, কারণ আমাদের আরও অনেক কিছু শোনার বাকি রয়ে গেছে এখনো। রাহিমা সুলতানা রিতা, যে প্রসঙ্গটিতে ছিলাম যে আমাদের খাদ্যাভ্যাস তো পরিবর্তিত হয়ে যাচ্ছে, দুধ মুড়ির বদলে কিংবা ক্ষীরের নাড়ুর বদলে এই সমস্ত কিছু চলে এসেছে। এখন এই পুষ্টিমানটি যেটি সবাই বলছেন দেশীয় খাবার দিয়ে, সেটি নিশ্চিত করার জায়গাটি আসলে কেমন করে নিশ্চিত করা সম্ভব? এটা আমি বলবো সবচাইতে প্রথম মায়েদের সচেতনতা দরকার, কারণ এই তাদের ফুডটা কিন্তু মায়েরাই তৈরি করে তাদেরকে খাওয়ান। দেখা যায় আমাদের দেশীয় অনেক ঐতিহ্যবাহী খাবার আছে, আমাদের পিঠা আছে, নানান ধরনের পায়েস আছে, যারা কিন্তু আজকাল শহরে থাকেন তাদের ওগুলো তৈরি করতে গিয়ে কিছুটা একটু হ্যাসেল কষ্ট হয়। তো সেই কারণে দেখা যায় সিম্পল হাফ ডান ফুড আজকাল আমাদের দেশে প্রচুর জায়গা করে নিয়েছে, কারণ ব্যস্ত জীবনের কারণে। সেই জন্য নুডলস, সিদ্ধ করেই নুডলস হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের আরও সচেতন হতে হবে, চেষ্টা করতে হবে আমাদের রেসিপিগুলোকে একঘেয়েমি না করে যেন আমরা আমাদের দেশীয় খাবারগুলোকে নানাভাবে তাদের সামনে উপস্থাপন করি, তাহলেই তারা আকৃষ্ট হবে। আমি এই জায়গাটিতে একটু ডক্টর শফিকুল আলম সরকার আপনার কাছে যেতে চাই, যে আমরা তো সব কিছুই বলছিলাম যে অনেক কিছুরই সমাধান সচেতনতা বলছি, কিন্তু এর বাইরেও নিশ্চয়ই নীতি নির্ধারণের কিছু জায়গা রয়ে গেছে, যেই নির্ধারণের জায়গাগুলোতে আমাদের সীমাবদ্ধতা রয়ে গেছে, খামতি রয়ে গেছে, সেগুলো যদি একটু শুনি এবং আমাদের সাথে খাদ্যমন্ত্রী আছেন তার কাছ থেকে আদায় করে নিতে পারি কিনা কিছু কথা। এখানে যেটা আর কি, এখানে একটা আমাদের খাদ্যের হাইজিন, ফুড হাইজিন ইম্পর্টেন্ট ব্যাপার, যেটা এটা আসছিল কথায়, এবং খাদ্য নিরাপত্তা এবং ডিসক্রিমিনেশন, সবগুলো ব্যাপারগুলো কিন্তু একটা আমাদের জনসচেতনতার জন্য। কিন্তু অ্যাডভোকেট কামরুল ইসলাম যেটি বলছেন যে ভ্রাম্যমাণ আদালত হয়েছে এবং আইন হয়েছে, কারাদণ্ডের বিধান আছে, তারপরেও কি ফুড সিকিউরিটি বা খাদ্য নিরাপত্তা নিশ্চিত হলো? আমাদের সচেতনতার জন্য মিডিয়ার একটা বিরাট রোল আছে, মিডিয়ার, এবং আমাদের পলিটিশিয়ান, সোসাইটির লিডারদের একটা রোল আছে। হ্যাঁ, তারা যদি এই ব্যাপারে যদি একটা ভালো অ্যাক্টিভ রোল করে, তাহলে কিন্তু আমার মনে হয় যে এই সমস্ত জিনিসগুলা ভালোভাবে আমাদের পরিচালনা করতে পারবো এবং কেয়ারফুলি আমরা এটা অবজার্ভ করতে পারবো। সুতরাং মিডিয়া এবং সমাজের যারা নেতৃত্ব স্থানীয় যারা আছেন এবং ফ্যামিলির লেভেল, বিশেষ করে পিতামাতা যদি সচেতন হন, আমরা সামগ্রিক দৃষ্টিতে। আমি একটু অ্যাডভোকেট কামরুল ইসলাম থেকে একটা প্রশ্ন আপনার কাছে আমি আমার নিজ উদ্যোগে করতে চাই, যে এই যে আপনি বললেন যে সচেতনতা একটা বড় অংশ, যে যার দ্বারা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে, কিন্তু তার বাইরেও রাষ্ট্রের একটা বড় কড়া নজরদারির জায়গা আছে। আমরা দেখছি যে এটি নিয়ে বারবার কথা হচ্ছে, রোজার মাসে প্রত্যেকবার আমরা দেখি যে ভীষণ রকমের কথা হয়, যে কাপড়ের রং দিয়ে তৈরি হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের কথা হয়, কিন্তু আসলে সেটি বন্ধ করা যাচ্ছে না কেন? রাষ্ট্রের করার আছে, রাষ্ট্র চেষ্টা করছে, আমরা যে চেষ্টা করছি না তা না। প্রায়ই দেখবেন ভ্রাম্যমাণ আদালত বেরোচ্ছে, মিডিয়াতে অ্যাড দেওয়া হচ্ছে, সব রকমভাবে চেষ্টা করছে রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্র। আমরা আশা করছি যে আমরা ফরমালিন মুক্ত করতে পারবো যদি আমাদের এই আইনকে যথাযথভাবে আমরা কার্যকর করতে পারি, কঠোরভাবে কার্যকর করতে পারি। আমি একটু বলতে চাচ্ছি যে আমরা বারবারই বলছি সচেতনতা, জনসচেতনতা, তো এটার তো কিছু আসলে প্রক্রিয়া লাগে, এটা সরকারি কিছু উদ্যোগও থাকে, সামাজিকভাবে কিছু জিনিস থাকে। আমরা সবাই মিলে যদি একটা পরিকল্পনা করি, এরকম যেমন একটা সময় পুষ্টিবিদ এটাই কেউ চিনত না, এখনো কিন্তু যে খুব পুষ্টিবিদ অ্যাভেলেবেল, সবাই, একজন ডক্টর যদি বলে আপনি কলা খাবেন, আমি পুষ্টিবিদ যদি মরে গিয়েও বলি টমেটো খেলেও চলবে, হয় না।
কারণ যার যার জায়গা তাকে দিতে হবে। আমি পুষ্টিবিদ, আমি তাহলে তাকে বুঝিয়ে দিলাম এটা খেলে সে এই পুষ্টিটা পাবে। তা এই কাজটাই আগে আমাদের ফিজিশিয়ানরা করে থাকতো, এখন সেটা পুষ্টিবিদরা করে। কিন্তু আমাদের তো কমিউনিটি বেস কোনো নিউট্রিশন নাই। আমরা যেটা চাই কমিউনিটি নিউট্রিশন যদি হতো, স্কুল বেস, এলাকা ভিত্তিক, গোষ্ঠী ভিত্তিক। এবং আমাদের যে অনেক সূর্যের হাসি ক্লিনিক অনেক প্রত্যেকটা পাড়া গ্রামে সব জায়গায় আছে, প্রত্যেকটা জায়গায় পুষ্টিবিদ নিয়োগ দেওয়া উচিত এবং তারা কাউন্সেলিং করবে। গর্ভবতী মায়েরা যখন আসবে সপ্তাহে একদিন করে ডাকবে, তাদেরকে বলবে। ইভেন স্কুলে যদি আমরা চালু করে দেই যে টিফিন ফিক্সড, আমি জানি যে বাইরে কিন্তু একটা বাচ্চার দুধ ছাড়া বা দুধের তৈরি কোনো খাবার ছাড়া স্কুলে যেতে পারে না, ওদের নিয়ম স্কুলে, কারণ মিল্ক প্রোটিনটাকে তারা ইম্পর্টেন্ট দিচ্ছে। আমাদের এখানে কি জুস নিয়ে যাচ্ছে, চিপস নিয়ে যাচ্ছে, কোনো আইন নাই, কোনো সিস্টেম নাই। এই সচেতনতাগুলো যদি আজকে এই প্রোগ্রাম শুধু না, আরও এরকম অনেক প্রোগ্রাম করা যায়, যদি আমরা সরাসরি আমাদের এই বাচ্চাদের কাছে, মায়েদের কাছে সরাসরি যাই, তাহলে সেই প্রোগ্রামের ইফেক্টিভ আর অনেক বেশি। আমি আপনার কথার পরে ওদের কাছে আবারও যেতে চাই, কিন্তু অ্যাডভোকেট কামরুল ইসলাম সিদ্দিকী, আবারও আমি আপনার কাছে সেই প্রশ্নে আসছি যে ফরমালিন একটি কেমিস্ট্রিতে ব্যবহার করা, কেমিস্ট্রি ল্যাবে ব্যবহার করার একটি জিনিস, এবং সেটির একটি নির্দিষ্ট পরিমাণের প্রয়োজন রয়েছে, আমাদের একটা প্রয়োজন রয়েছে বাংলাদেশে, এবং এটি নিয়ে আমরা বহুবার কথা বলেছি, এমনকি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথেও কথা বলেছিলাম যে আমরা যদি ফরমালিন সেটুকু পর্যায়ে আনি তাহলে সমস্যা কোথায়। মানে আপনি বলছেন আইন প্রয়োগ করা হবে, মানে এখানে তো শুধু আইন একটি জায়গায় প্রয়োগ করলে হবে না, এটা সমন্বয় দরকার বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে, এবং যারা বিশেষ করে যারা ঔষধ তৈরি করছেন, যারা এই কেমিস্ট্রি নিয়ে কাজ করছেন, রসায়ন নিয়ে কাজ করছেন, তাদের একটি দল কাজ করতে হবে এই খাদ্যের সাথে। এই সমন্বয়টি কি আছে আমাদের মধ্যে? আমরা সমন্বয়ে, হ্যাঁ, এই মুহূর্তে ঠিক সমন্বয়টা নেই। আমি এটা পকেটে স্বীকার করবো, অকপটে স্বীকার করবো, এই মুহূর্তে সমন্বয়টা নেই এবং সমন্বয় করতে হবে। আমরা যে খাদ্য নিরাপত্তা আইন যেটা আমরা করেছি 2013, যেটা খুব শীঘ্রই কার্যকর হবে, তার জন্য আমাদের পদক্ষেপ চলছে। এই আইনটা যদি কার্যকর করতে চাই তাহলে কিন্তু এই যে সমন্বয়ের কথা বললেন, আমরা বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যান্য মন্ত্রণালয়ের সাথে, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে, এনজিওদের সাথে, সবার সাথে সমন্বয় করে কিন্তু এই আইনটা প্রয়োগ করতে হবে। সেই ব্যবস্থাটা হচ্ছে, এই আইনে সেই ব্যবস্থাটা আছে, কাজে সেটা সমন্বয় করা হবে। সেটা কবে নাগাদ হবে মাননীয় মন্ত্রী? ইনশাআল্লাহ খুব শীঘ্রই সেটা করা হবে। আমরা সেই পদক্ষেপ নিচ্ছি। প্রশ্ন আছে, অনেক প্রশ্ন, অনেক হাত। মাননীয় খাদ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশে যখন দুর্যোগ হয়, তখন দুর্যোগের সময় বাংলাদেশ সরকার দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে কতটুকু খাদ্য সরবরাহ করতে সক্ষম হয়? এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে আমরা যাব নিশ্চয়ই। এরপরে এই পাশে শহরাঞ্চলে সাধারণত যে পয় নিষ্কাশন যে ব্যবস্থাটা সেটা ঠিক থাকে, কিন্তু আমাদের গ্রামাঞ্চলে যেটা দেখা যায় যে পুর স্যানিটেশনটা ঠিক নেই। মানে আমাদের যে গ্রাম বাংলায় যে কাজটা হয় সাধারণত যে রাস্তার আশেপাশে বা নদী নালায় এই কাজটা করে থাকে, তো এর ফলে যে পানিটা তারা, যে পানিতে তারা কাপড় ধোয় সেই পানিতেই তারা আবার খাবার পানি হিসেবে ব্যবহার করে। তো এই ক্ষেত্রে কি আমাদের সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে? নিরাপদ পানি এবং নিরাপদ খাবারের যে নিশ্চয়তা, সেটি আমরা নিশ্চিত করতে পেরেছি কিনা আমরা একটু শুনে নেই এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আমার প্রশ্নটি হচ্ছে, সকল ধরনের সুযোগ সুবিধা এবং খাদ্য ও ওষুধের সুবিধা ঢাকায় থাকলেও গ্রামের তুলনায় কেন ঢাকার মানুষরা বেশি রোগাক্রান্ত হচ্ছে, এবং এক্ষেত্রে খাদ্যের পুষ্টিমান কতটা প্রভাব ফেলে? অনেক ধন্যবাদ। আমার মনে হয় এই প্রশ্নগুলো নিয়ে আমাদের যাওয়া দরকার। আমরা চেষ্টা করছি নিরাপদ পানি দেওয়ার জন্য, যতটুকু চেষ্টা আমরা করছি। গ্রামের, একেবারে গ্রামে তো নিরাপদ পানি পৌঁছে দেওয়া সম্ভব না, তারা ফুটিয়ে খাবে। আমাদের সমস্ত মিডিয়াতে, সমস্ত জায়গায় তো নিরাপদ পানির ব্যাপারে আমাদের অ্যাড আছে, প্রচার চলছে যে পানি ফুটিয়ে খান, এই সমস্ত কথাবার্তা বলা হচ্ছে, সেগুলো ফলো করা উচিত প্রত্যেককেই। এবং শহরে আমরা চেষ্টা করছি, শহরে সিটি কর্পোরেশনের পানি, যে টিউবওয়েলের পানি, যেটা টিউবওয়েলের পানি, যেটা ওয়াসার দিতে দিতে, সেটাও নিরাপদ না। নিরাপদ করতে গেলে ফুটিয়ে খেতে হবে, সেই কথাটা আমরা সবসময় বলছি, ফুটিয়ে খেতে হবে। আর একটা কথা, যে শহরের মানুষ কেন রোগাক্রান্ত হয় বেশি, এই যে গ্রামের ছেলেপেলেরা মুক্ত আবহাওয়ায় বড় হচ্ছে, পুকুরের মাছটা খাচ্ছে, ফলটা খাচ্ছে, তাজা ফলটা খেতে পাচ্ছে। আর শহরে যে তোমরা ওই রুটি না খেয়ে তোমরা চলে যাচ্ছ ফাস্টফুডের দিকে, চাইনিজের দিকে, তো তোমরা বেশি অসুস্থ হবে না, গ্রামের মানুষটা বেশি অসুস্থ হবে। আমি আবারও বলবো, বারবার বলবো এই কথাটা, যে মায়েদের, যতই তারা কর্মজীবী মহিলা হোক, মায়েদের সন্তানদের প্রতি পিতামাতার আরও বেশি সময় দেওয়া উচিত, তাদের মানসিক বিকাশের জন্য আরও বেশি সময় দেওয়া উচিত। যত বেশি সময় দেবে সন্তানকে, ঠিকভাবে যদি পর্যাপ্ত সময় যদি সন্তানদেরকে দেয়, সন্তানরা কোনো সময় বকাটে হবে না, সন্তানরা স্বাস্থ্যবান থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। রাইমা সুলতানা কিছু বলতে চাইছেন? আসলে আমি বলতে চাচ্ছি যে গ্রামের
ছেলেমেয়েরা সুস্থ থাকে, ওরা অনেক ছুটাছুটি করে। আর এই যে এদের তো কোনো বডি মুভমেন্ট নাই, যা খাচ্ছে ক্যালোরি বার্ন হচ্ছে না, এটা খুব ইম্পর্টেন্ট। কম্পিউটারে কয়জন আছো কম্পিউটারের সামনে বসেই খাও, টিভির সামনে বসে খাও, হাত তোলো। 10,000 স্টেপিং দরকার। সবাই টিভি দেখতে দেখতে ভাত খাওয়া, টিভি দেখতে দেখতে নাস্তা খাওয়া, কতজনের? সর্বনাশ। সারাদিনে 10,000 স্টেপিং দরকার, 10,000। এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা সমীক্ষা। এই যে শুনছো তো আজকে যে কোনোভাবেই এই যে বসে বসে টিভির সামনে বসে বসে খাওয়া, এটা একেবারেই স্বাস্থ্যকর না। সুতরাং যত পুষ্টি সেখানে থাকুক না কেন, যত সুষম খাবারই হোক না কেন, তাতে কোনো লাভ নাই, ঠিক কি না? কেন লাভ নেই? কেন লাভ নেই? আমি একটু হ্যাঁ আয়েশা সিদ্দিকা, আপনার কাছে কেন লাভ নেই ডক্টর আয়েশা সিদ্দিকা? লাভ নেই এই জন্য যে আমি খাবারটা ডিপেন্ডই করে এর উপরে যে আমি কতটা মুভমেন্ট করছি, আমি কি কাজ করছি, কতটা হজম হচ্ছে, তাই তো, কতটা ডাইজেস্ট হচ্ছে, তার উপর ডিপেন্ড করবে কিন্তু খাবারটা নেওয়া। আমি শুধু খাবারটা নিচ্ছি কিন্তু কোথাও কোনো ক্যালোরি বার্ন নেই, তাহলে আমার শরীরের অবস্থা কোথায় যাবে? আমি সিম্পল আমাদের যে রিক্সা চালকের কথা যদি বলি, প্রতিদিন তার ক্যালোরি বার্নটা দেখো। আমাদের দেশের কোনো রিক্সাওয়ালা আছে যার ওজন অনেক বেশি? কারণ হলো সে প্রতিদিনই তার ক্যালোরি বার্ন করছে এবং ইট ইজ ভেরি মাচ মানে হেভি এক্সারসাইজ। এবং আমরা যদি আর কোনো কিছু না করি, প্রত্যেকে ছোটোবেলা থেকে একটা শিশু যখন 1 বছরের পরেই তার ওজন কমতে শুরু করে, কেন? সে তখন ছুটোছুটি শুরু করে, তার মা কিন্তু তাকে টাইম মতো খাওয়ায়, তার কোনো কাজ নেই, কিন্তু তার কেন ওজন? তাহলে তো 1 বছর পর 2 বছরে 24 কেজি হওয়ার কথা, তাই না? সেটা তো হচ্ছে না। কেন ওটা থেমে যাচ্ছে? কারণ সে ক্যালোরি বার্ন করছে। আর একটা সময়, এখন যেটা সময় আসছে, মা বাবারাও বুঝতে পারছে না বাচ্চাকে দিয়ে কিছু তার নিজস্ব কাজগুলো করানো উচিত। অ্যাটলিস্ট সে বই খাতা ভাঁজ করবে, তার নিজস্ব কাপড় জামা কাপড় সেগুলো নিজেই ধৌত করবে। আমরা মেড সার্ভেন্টের উপর অনেক বেশি ডিপেন্ডেন্ট, এবং কোনো বাড়ির মেড সার্ভেন্ট ওজন বাড়ে না, এবং তারা মেড সার্ভেন্ট সবসময় সুস্থ থাকে। আমাদের ঘরের বাচ্চাদের থেকে মেড সার্ভেন্ট সুস্থ থাকে, এটা আমার দেখা। আমি একটু ডক্টর শফিকুল আলম সরকার আপনার কাছে শেষ মন্তব্য শুনতে চাই। নিরাপদ পানির কথাটি যেটি বললো, সেখানে একটা তো আছে প্রত্যন্ত অঞ্চল, আরও একটি জায়গা আছে পাহাড়ি অঞ্চল। পাহাড়ি অঞ্চলের শিশুরা কিন্তু অনেক ক্ষেত্রে নিরাপদ পানি পায় না। মানে এই জায়গাটা কিভাবে সমাধান করা সম্ভব, ছোট করে যদি একটু বলেন। এক্ষেত্রে মন্ত্রী মহোদয়ের সাথে আমি একমত যে এই মিডিয়ার মাধ্যমে এটাকে সবাইকে জানাতে হবে যে এটা পানিটা ফুটিয়ে খেতে হবে। এবং আর একটা কথা যেটা বলছি যে আমাদের যে খাদ্যাভ্যাস যেটা আছে, যদি আমরা যদি বার্ন না করি, ক্যালোরি যদি ইউটিলাইজ না করি, তাহলে হবে ক্যালোরি অ্যাকুমুলেট হবে, অ্যাকুমুলেট হলে ওবেসিটি হবে। এবং আমাদের দেশে মানে বেশি মোটা এবং বিএমআই যেটা হচ্ছে 25-এর উপরে, সেই ওবেসিটি হলে এদের লং টার্ম কনসিকুয়েন্সেস অনেক বেশি। এদের হার্ট ডিজিজ বেশি হয়, ডায়াবেটিস বেশি হয়, হাইপার টেনশন বেশি হয়, কিডনি ডিজিজ বেশি হয়। সুতরাং আমাদের খুব কেয়ারফুল হতে হবে। যেটা ওনারা বললেন যে খাওয়ার পরে এটাকে বার্ন আউট করতে হবে। বার্ন আউট করতে হবে, ইনডোর খেলাধুলা করতে হবে, মাঠে ছুটোছুটি করতে হবে, স্কুলের খেলার ব্যবস্থা করতে হবে, স্কুলের ড্রিলের ব্যবস্থা করতে হবে, যাতে আমরা যে ক্যালোরি খাই সেটার জন্য এডুকেটলি বার্ন আউট হয়ে যায় এবং স্বাস্থ্য সুঠাম এবং নর্মাল নিউট্রিশনাল স্ট্যাটাস হয়। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের ওবেসিটি না হয়, খাওয়ার বেশি দিলাম কিন্তু ওবেসিটি হলো, এটা আমাদের দেশের জন্য কোনো মঙ্গল নয়। অ্যাডভোকেট কামরুল ইসলাম সিদ্দিকী, একদম শেষ কথাটি, আমরা আসলে খাদ্যমন্ত্রীর কাছ থেকে কি কি নিশ্চয়তা পাচ্ছি আজকে এই মুহূর্তে? নিশ্চয়তা বলতে আমি এতটুকুই বলতে পারি যে আমরা পুষ্টিকর খাদ্যের জন্য আজকে খাদ্য নিশ্চয়তা আমরা দিতে চেষ্টা করছি। আমরা সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আমাদের ছেলেমেয়েরা যাতে বেড়ে ওঠে, তার জন্যে ছেলেমেয়েদের জন্য যতটুকু করার নিরাপদ খাদ্য, পুষ্টিকর খাদ্য, সেটা সরকার দিতে চেষ্টা করছে। এবং দারিদ্র পরিবারের জন্যে আজকে সামাজিক সকল নিরাপত্তা বলয় আমরা সৃষ্টি করতে, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। বিভিন্ন ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, সামাজিক নিরাপত্তা বলয় কিন্তু সৃষ্টি করা হয়েছে। আমরা সবাইকে নিয়ে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে চাই। অনেক ধন্যবাদ। আমরা সবার জন্যই কাজ করার চেষ্টা করছি, সকল শ্রেণীর পেশার মানুষের জন্য। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট কামরুল ইসলাম সিদ্দিক, অনেক ধন্যবাদ ডক্টর শফিকুল আলম সরকার, ধন্যবাদ রাহিমা সুলতানা রিতা, ধন্যবাদ আয়েশা সিদ্দিকা, এবং ধন্যবাদ তোমাদের সবাইকে। ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। আমরা প্রজন্ম সংযোগে এরকমই কিছু বিষয় নিয়ে সবসময় হাজির হই, এবং আজকেও যে প্রত্যাশা নিয়ে শেষ করছি সেটি হলো প্রত্যেকের ঘরে খাবার থাকবে, প্রত্যেকের শিশু বেড়ে উঠবে দুধে ভাতে, আর তখন বাংলাদেশ হবে একটি সুস্থ, সবল, সুন্দর দেশ। সেই প্রত্যাশা নিয়ে শুভরাত্রি সবাইকে।